এই পরিবার না থাকলে ও তো কবেই শেষ হয়ে যেত। না, আজ কথা আর কারো চিন্তা করবে না, শুধুমাত্র ওর পরিবারের চিন্তা করবে। কম অন্যায় তো ও ওর পরিবারের সাথে করেনি, তবু ওর পরিবার ওর পাশে থেকেছে, ওর হাতটা ধরে রেখেছে। ওর জন্য ওর পরিবার আজ সমাজে এত অপমানিত, তবু ওর বাবা মা কিংবা ভাই ওকে কখনো দোষারোপ করেনি, বরং ওকে বুঝিয়েছে, ওর পাশে থেকেছে। ও ইভানকে ডিভোর্স দিবে, নিজের পরিবারের জন্য শেষ এইটুকু করবে। কথা নিজের সিদ্ধান্ত মোতাবেক ডিভোর্স পেপারে সই করে দিল। কে বলেছে ডিভোর্স পেপারে সই করার সময় ওর হাত কাঁপেনি? ওর হাত কেঁপেছে, ওর হৃদয় প্রচন্ড রক্তক্ষরণ হয়েছে, শ্বাসকষ্ট হয়েছে, তবুও দম বন্ধ করে পরিবারের কথা চিন্তা করে ডিভোর্স পেপারে সইটা করেই দিয়েছে। মাত্র 15 বছর বয়সে সমাজ তাকে দিল নষ্ট অপবাদ। কেউ তাকে ভালো চোখে দেখে না, তার জন্য পরিবার আজ সমাজে অসম্মানিত। তার বাবা যখন অফিসে যায় তখন সবাই তার বাবাকে অদ্ভুত নজরে দেখে। অফিসের সবাই আকার ইঙ্গিতে তার বাবাকে অপমান করে। তার মা বাসা থেকে বের হতে পারে না, প্রতিবেশীরা বাজে কথা বলে, সবই জানে কথা। শেষ পর্যন্ত আজ ডিভোর্সটাও হয়ে গেল। এখন এই সমাজে সে নষ্টের পাশাপাশি ডিভোর্সি তকমাটাও তার গায়ে লেগে গেল। আহা জীবন! ইভান নাকি তাকে হারাতে পারবে না, তাই এত কিছু করেছে। সেই হারিয়েই তো গেলই, আর সাথে কথার বেঁচে থাকার ইচ্ছেটাও সাথে নিয়ে গেল। সেদিন ডিভোর্স পেপারটাই সই করে পেপারটা বাবার হাতে দিয়েই কথা রুমের দরজা বন্ধ করলো। অনেক ডাকাডাকির পরও কেউ তাকে দরজা খোলাতে পারেনি। প্রথমে বিষয়টা সবাই স্বাভাবিকভাবে নিয়েছিল, ভেবেছিল হয়তো মন খারাপ, তাই ওর একটু সময় প্রয়োজন। কিন্তু বিষয়টা স্বাভাবিকভাবে নিতে পারেনি কবির। ওর প্রচন্ড চিন্তা হচ্ছিল বোনের জন্য, তাই ঘন্টা 2 পর ও যখন কথাকে দরজা খুলতে দেখলো না, ও কথার রুমের পেছনের জানালা গিয়ে অনেক কষ্টে খুলল। বাড়িটা একতলা হওয়ায় জানালার কাছে সহজেই পৌঁছাতে পেরেছে কবির। জানালা থেকে ভেতরে খাটের উপর চোখ পড়তেই আঁতকে উঠল কবির। ভেতরে খাটের উপর কথার নিথর দেহটা পড়ে আছে, হাত গড়িয়ে রক্ত পড়ছে, জ্ঞান নেই কথার। বোনের এই অবস্থা দেখে চিৎকার করে উঠল কবির। বোনকে হারানোর ভয় জেঁকে ধরেছিল। দৌড়ে গিয়ে দরজা ভেঙে বোনকে কোলে নিয়ে দৌড়ে যায় হাসপাতালের দিকে। কাদের সাহেবও খবর শুনে আসে। এ যাত্রাই বেঁচে যায় কথা। হাতের মেইন ডগটা কাটেনি বলে বেঁচে গেছে। কিন্তু হাসপাতালে বসে কাদের সাহেব একটা কঠিন সিদ্ধান্ত নেয়, এই শহর ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত। এই শহরে আর তিনি তার মেয়েকে নিয়ে থাকবেন না। এই শহরে থাকলে কথা হয়তো সমাজের চাপে আবারও এমন সিদ্ধান্ত নিবে। সে কিছুতেই তার মেয়েকে হারাতে পারবেন না। সন্তান হাজার অন্যায় করলেও তার বাবা কখনোই চায় না তার সন্তানের কিছু হোক, আর সন্তান এই পৃথিবী থেকে চলে যাক। রাজশাহীতে পুরনো এক বন্ধুর সাথে যোগাযোগ করে ঢাকায় নিজের বাড়িটা বিক্রি করে রাজশাহীতে ছোট্ট একটা বাড়ি কিনল। আর অনেক চেষ্টা করে নিজেও ঢাকা থেকে রাজশাহীতে ট্রান্সফার হয়ে পরিবার নিয়ে ঢাকা থেকে রাজশাহী চলে গেল কাদের সাহেব। এদিকে ইভানকে সেদিন ইলিয়াস চৌধুরী নিয়ে গিয়ে ঘুমের ইঞ্জেকশন দিয়ে অসুস্থতার কারণ দেখিয়ে বিদেশে পাঠিয়ে দেয়। পরে অবশ্য টাকা খাইয়ে অন্য ভিসা করে ওকে ওই দেশে রেখে দেওয়া হয়েছে। যখন ইভান হুঁশে ফিরে তখন তার হাতে ডিভোর্স পেপারটা ধরিয়ে দেয়। ডিভোর্স পেপারটা দেখেই কথা বুঝতে পেরেছিল এখানে ইলিয়াস চৌধুরীর কোনো কারসাজি আছে। কিন্তু ডিভোর্স পেপারে কথার সইটা দেখে আর নিজেকে সংযত করে রাখতে পারেনি ইভান। কেন কথা ডিভোর্স পেপারে সই করেছে? আর ইভানকে বলা হয়েছিল কথা ওকে ডিভোর্স দিয়েছে। তাহলে কথা কি ওকে ভালোবাসেনি? হয়তো বাসেনি, তাই তো প্রথমে ইভানের সাথে পালিয়ে যেতে চায়নি। সেদিন যখন কথার সামনে থেকে ইলিয়াস চৌধুরী ওকে ধরে নিয়ে এসেছিল, সেদিনও তো কথা একটা কথাও বলেনি। কোন সাহসে কথা ওকে ডিভোর্স দিল? এত বড় সাহস ওকে কে দিয়েছে? ডিভোর্স পেপারে সই করার সময় ওর কি একটুও হাত কাঁপেনি? ওর এই প্রশ্নের উত্তর দিতেই হবে। ডিভোর্স পেপারটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়েই বুঝতে পারলো ও আর বাংলাদেশে নেই, ও অন্য কোথাও আছে। ও যখন বুঝতে পারলো ওর বাবা ওকে বিদেশে পাঠিয়ে দিয়েছে, তখন অনেকটা দেরি হয়ে গিয়েছে। আর কিছু করার মতো ওর হাতে নেই। আস্তে আস্তে ইভান ওর বাবা মায়ের সাথে যোগাযোগ প্রায় বন্ধ করে দিল ইলিয়াস চৌধুরীকে বাবা আর পারভিন বেগমকে মা ডাকা। ধীরে ধীরে ওর মনের মধ্যে কথার জন্য তীব্র রাগ অভিমান বাসা বাঁধল। ও প্রতিটা মুহূর্তে শুধু অপেক্ষা করেছে কখন বাংলাদেশে আসবে, কখন কথার সামনাসামনি দাঁড়াবে। কিন্তু ইলিয়াস চৌধুরী কিছুতেই ওকে বাংলাদেশে আসতে দিচ্ছিল না। মাঝখানে অনেক কষ্টে রাজীবের সাথে যোগাযোগ করে জানতে পারে কথার আর এখানে থাকে না, কোথাও একটা চলে গেছে। কোথায় গেছে কেউ জানে না। দীর্ঘ 7টা বছর নিজেকে একটু একটু করে গড়েছে ইভান। যে ছেলের শত্রু ছিল পড়ালেখা, সে পড়ালেখায় মনোযোগী হয়ে উঠেছিল, কিন্তু পাল্টে গিয়েছিল অনেক আগে সেই হাস্যোজ্জ্বল প্রাণবন্ত ছেলেটা সময়ের সাথে সাথে হয়ে উঠেছে রাগী বদমেজাজি। আগে যে ছেলে কথা বলা ছাড়া একদম থাকতে পারতো না,
সে গম্ভীর হয়ে গিয়েছিল। প্রয়োজন ছাড়া একটা কথাও বলতো না, কিন্তু হৃদয়ের গভীরে ছিল কথার জন্য প্রচণ্ড ভালোবাসা। নিজেকে তৈরি করা শেষে নিজের টাকায় দেশে ফিরে এসেছিল ইভান। এর মধ্যে খোঁজ নিয়ে জানতে পারে কথা রাজশাহীতে আছে, তাই দেশে ফিরেই রাজশাহী ছুটে গিয়েছিল। সেই ঘটনার পর কথা নিজেকে ঘরবন্দি করে নিয়েছিল। কারোর সাথে কথা বলতো না, সবসময় চুপচাপ থাকতো, কারোর সাথে কথা বলতো না, কখনো হাসতো না, হাসা যেন সে ভুলেই গিয়েছিল। ধীরে ধীরে অনেক চেষ্টা করে কথাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছিল কবির আর রাফিয়া। রাফিয়াই মূলত কাদের সাহেবের বন্ধুর মেয়ে। এখানে তোমার বা আমার ছেলের কোনো দোষ নেই, যা দোষ আমাদের, শুধু আমাদের। এত বছর পরও আমাদের জন্য তোমরা কেন দুজন দুজনকে শাস্তি দিচ্ছ জানি অনেকটা দেরি হয়ে গেছে, কিন্তু আমি এবং তোমার আঙ্কেল আমাদের ভুল বুঝতে পেরেছি। আমাদের কৃতকর্মের জন্য আমরা অনুতপ্ত। জানি মাপ চাওয়ার মতো মুখ নেই আমার, তবুও আমাদের মাফ করে দিয়ে দুজন আবার এক হয়ে যাও। কথা একটা হাসি দিয়ে বলল, আন্টি, হয়তো যা হয়েছে তাতে ইভান স্যারের কোনো দোষ নেই, কিন্তু আপনার ছেলে আর সেই আগের ইভান নেই। এখন সে একটা পশুর থেকেও অধম্য হয়ে গেছে। আমি ওনাকে কখনো মাফ করব না। যা পেছনে চলে গেছে যাক। আমি আর আমার অতীতে ফিরে যেতে চাই না, আর অতীতের কাউকে নিজের সাথে জড়াতেও চাই না। আমার অতীত এবং অতীতের প্রতিটা মানুষ শুধুই আমার অতীত, এছাড়া আর কিছুই নয়। ওনার সাথে এখন আমার ছাত্রী শিক্ষকের সম্পর্ক, এর বাইরে কিছুই নয়। মাফ করবেন, আসি এখন। বলে চলে গেল। ইভান আহত দৃষ্টিতে কথার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। ইভান খুব ভালোভাবেই বুঝতে পারছে কথা ওর উপর প্রচন্ড অভিমান করেছে। এতদিন ও যা ব্যবহার করেছে তাতে কথার অভিমান করাটা স্বাভাবিক। ও ভুল করেছে, মস্ত বড় ভুল করেছে। কোনো কিছু না জেনেই কথার সাথে খুব খারাপ ব্যবহার করে ফেলেছে। না, এখন কথার অভিমান ভাঙাতে হবে। এত বছর পর ভুল বোঝাবুঝির অবসান ঘটলেও মান অভিমানের পালাটা এখনো থেকেই গেছে। পরের দিন কথা কলেজে এসেছে। আজ কথা মাঝখানের সারিতে বসেছে। স্টুডেন্ট বেশি থাকায় কথাকে দেখা যাচ্ছে না। ইভান ক্লাসে ঢুকেই কথাকে খুঁজছে, কিন্তু কোথায় কথা। খুঁজতে খুঁজতে মাঝখানের সারিতে চোখ পড়তেই কথার দেখা মিলল। এই তো কথা। কথাকে দেখেই যেন প্রাণে শান্তি পেল ইভান। স্ট্যান্ড আপ তাজকিয়াতুন কথা। কথা চুপচাপ দাঁড়িয়ে গেল। তুমি মাঝখানে সারিতে বসেছো কেন? আমার চোখ থেকে বাঁচতে চাইছো তাই এই বুদ্ধি? বাহ, তোমার বুদ্ধির তারিফ করতে হয়। কাল থেকে তুমি প্রথম বেঞ্চে বসবে আমার চোখের সামনে। কিন্তু স্যার। কোনো কিন্তু নয়, পড়ালেখায় শুধু ফাঁকিবাজি চিন্তা। আমার ক্লাসে এইসব ফাঁকিবাজি চলবে না। কাল থেকে যেন তোমাকে প্রথম বেঞ্চে দেখতে পাই। ক্লাসের সবাই ব্যাপারটায় ততটা মাথা ঘামালো না। ভেবেছে হয়তো কথাকে স্যারের পছন্দ না, আর রোজ রোজই তো কথাকে নতুন নতুন ভাবে শাস্তি দেয়, এটাও হয়তো তাই করছে। কথাকে শাস্তি দেওয়ার উপায় খোঁজার জন্যই কথাকে সামনে বসতে বলেছে। কিছুদিন আগেই কথাদের ক্লাস টেস্ট নিয়েছিল ইভান। আজ পেপার দিচ্ছে। সবার পেপার দিলেও কথার পেপার দিল না। সবার পেপার পেয়েছো? না, আমারটা পাইনি। ও আচ্ছা, তুমি মার্ক ভালো পেয়েছো। তোমার মার্ক নিয়ে আমি সন্দিহান ছিলাম, তাই বারবার তোমার পেপার চেক করতে গিয়ে ভুলে মনে হয় পেপারটা অফিস রুমেই ফেলে এসেছি। ক্লাস শেষে আমার অফিস রুম থেকে নিয়ে যেও। ওকে স্যার। ইভান নিজের অফিস রুমে চেয়ারে বসে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে কথার জন্য, কিন্তু কথার তো কোনো পাত্তা নেই। কোথায় সে? প্রায় 30 মিনিট পর। মে আই কাম ইন স্যার? ইভান কথার কণ্ঠস্বর শুনে একটু নড়ে চড়ে বসে হাতে একটা খবরের কাগজ নিল। এমন ভান ধরে আছে সে যেন খবরের কাগজটা খুব মনোযোগ দিয়ে পড়ছে। ইয়েস, কাম ইন। কথা ভিতরে ঢুকে ইভানের টেবিলের সামনে দাঁড়িয়ে আছে। বসো। না স্যার, বসবো না। আমার পেপারটা দিয়ে দিন, আমি বাসায় যাব। এত তাড়া কিসের বাসায় যাওয়ার? এই তো এলে। মানে কি বলতে চাইছেন আপনি স্যার? ইভান মুখের উপর থেকে খবরের কাগজটা সরিয়ে বলল, আই এম সরি কথা। এতদিন আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, অনেক অন্যায় করেছি। প্লিজ মাফ করে দাও আমাকে। মনের মধ্যে তোমার প্রতি রাগ অভিমান থেকে এইসব করে ফেলেছি। আমার ভুল হয়েছে, অনেক বড় ভুল হয়েছে। আমার সবটা না জেনে এমনটা করা উচিত হয়নি। প্লিজ আমাকে মাফ করে দাও। চলো না আমরা নতুন করে আবার সবটা শুরু করি। আবার শুরু? হ্যাঁ, শুরু করে দিয়েছি তো। অনেক আগেই আমি আমার জীবনটা নতুন করে শুরু করে দিয়েছি। আর আমার এই নতুন জীবনে আমার অতীতের কোনো অস্তিত্ব নেই। আর আপনি শুধু আমার ভার্সিটির প্রফেসর, তাছাড়া আর কিছুই না। দেখো কথা, এভাবে সবটা হয় না। ভুলে যাও না সবটা। অতীতে তুমি যেমন কষ্ট পেয়েছো, আমিও তো কষ্ট পেয়েছি।
কিন্তু অতীতেও তোমাকে ছাড়া বাঁচা আমার পক্ষে অসম্ভব ছিল, আর এখনো আমার শুধু তোমাকে লাগবে। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। ও রিয়েলি? তা এতদিন আপনার এত ভালোবাসা কোথায় ছিল? এতদিন আমাকে প্রতি মুহূর্তে এত আঘাত করতে তো একটাবারও আপনার বাঁধেনি। কোনো ভালোবাসার মানুষকে কেউ এভাবে আঘাত করতে পারে আমার জানা ছিল না। ভালোবাসাটা তখনও ছিল, শুধু অভিমান আর রাগের নিচে চাপা পড়েছিল। প্লিজ সবটা ভুলে যাও, আবার আমরা নতুন করে শুরু করি। কি নতুন করে শুরু করব? আপনি পারবেন আমার বাবা মায়ের হারানো সম্মান আবার ফিরিয়ে দিতে? আপনি পারবেন আমার জীবনের হারানো 7টা বছর ফিরিয়ে দিতে? আপনি পারবেন যে অপবাদ আমাকে সমাজ দিয়েছিল, যে অপমান আমাকে সমাজ করেছিল তা মুছে দিতে? পারবেন না। তাহলে কিসের নতুন করে শুরু করা? আপনি আমার জীবনের অতীত মাত্র, তাছাড়া আর কিছুই নয়। আমার বর্তমানে আপনার কোনো জায়গা নেই। তাই আমার পিছু করা ছাড়ুন আর নিজেও ভালো থাকুন যেভাবে এতদিন থেকেছেন। আপনার আর আমার মধ্যে কোনো সম্পর্ক নেই। আমি আপনার কেউ না, আর না আপনি আমার কেউ। ইভান চেয়ার থেকে উঠে গিয়ে কথার কোমর ধরে নিজের কাছে টেনে নিয়ে এলো। ইভানের এমন স্পর্শে কথা কেঁপে উঠছে। সম্পর্ক তো আছে, ভুলে যেও না আমাদের ডিভোর্স এখনো হয়নি, আর আইনত তুমি আমার বিবাহিত স্ত্রী। চাইলেই আমি তোমাকে আমার কাছে নিয়ে আসতে পারি, কিন্তু আমি চাই না তোমাকে জোর করে আমার কাছে নিয়ে আসতে। আমি চাই তুমি নিজ থেকে আমার কাছে খুশি মনে আসো। আশায় থাকো, কাউয়া পাকলে খাবার টাউয়া। সেই আশায় থাকুন আপনি। আমি কোনোদিন আপনার কাছে যাব না। আর নিজের ইচ্ছায় খুশি মনে হাসালেন আমাকে। ইভান কথার কপালে পড়ে থাকা চুলগুলো কানের কাছে গুজে দিয়ে বলল, তুমি আসবে আমার কাছে নিজের ইচ্ছাতেই আসবে। তবে একটা কথা শুনে রাখো, আমি কিন্তু সেই আগের ইভান নেই। তাই এমন কিছু করো না যাতে তোমাকে আমি জোর করে আমার নিজের কাছে নিয়ে আসতে বাধ্য হই। বলে নিজের ওষ্ঠদয় আলতোভাবে কথার কপালে ছুঁয়ে ছেড়ে দিল। নিজের কপালে ইভানের ঠোঁটের স্পর্শ পেয়ে কেঁপে উঠল কথা। হার্টবিট বেড়ে গেছে। কথা ইভানের দিকে তাকিয়ে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। ইভান কি ওর কপালে চুমু দিল? হ্যাঁ, আমি তোমার কপালে চুমু দিয়েছি, আপাতত কপালে দিয়েছি। এরপর দেব তোমার ওই গোলাপের পাপড়ির মতো গোলাপি ঠোঁট জোড়ায়, তারপর দেব। বলে কথার দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে দুষ্টু একটা হাসি দিল। কথা ভ্যাবলার মতো ইভানের দিকে তাকিয়ে আছে। ইভানের এই হাসির মানে কথার বোধগম্য হচ্ছে না। ইভানের দিকে তাকিয়ে কথা ভাবছে যে ইভান ঠিক কি মিন করতে চাইছে। ইভান একটু এগিয়ে এসে কথার কানের কাছে মুখ নিয়ে নেশালো কণ্ঠে বলে উঠল, এরপর চুমু দেব তোমার সর্বাঙ্গে। উফ, বউ, আই কান্ট কন্ট্রোল। ইভানের কথা শুনে কথার কান লজ্জায় গরম হয়ে উঠল। ইভান যে আগের থেকে বদলে গেছে, বদমেজাজি, গম্ভীর, রকচাটা হয়ে গেছে, সেটা জানা ছিল। কিন্তু সবকিছুর সাথে যে অসভ্য হয়ে গেছে সেটা জানা ছিল না কথার। কথার গাল দুটো লজ্জায় লাল টমেটোর মতো হয়ে গেছে। বউ, এত লজ্জা পেও না তো। আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। ইচ্ছে করছে তোমার ওই লাল টমেটোর মতো গাল দুটো কামড়ে দিই। না, এখানে আর 1 মিনিটও দাঁড়ানো যাবে না। না হয় এই ছেলে যা পাজি হয়েছে, যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারে। আর এমনিতেও লজ্জায় কথার মরি মরি অবস্থা। পেপার না নিয়েই কথা এক প্রকার দৌড়ে ইভানের অফিস রুম থেকে বেরিয়ে গেল। কথা যাওয়ার দিকে তাকিয়ে ইভান মিটিমিটি হাসছে। সে খুব ভালোভাবে কথার এই মুহূর্তের অবস্থাটা বুঝতে পারছে। বারবার আননোন নাম্বার থেকে কথার ফোনে কল আসছে। কথা সচরাচর অপরিচিত নাম্বার থেকে কল আসলে রিসিভ করে না, কিন্তু এই ব্যক্তি যে কল দেওয়া শুরু করেছে থামার আর কোনো নামগন্ধ নেই। অবশেষে কথা বিরক্ত হয়ে ফোনটা রিসিভ করলো। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে চড়া গলায় ইভান বলল, একটা কল রিসিভ করতে এতক্ষণ লাগে? সেই কখন থেকে কল দিয়ে যাচ্ছি, রিসিভ করছো না কেন? কণ্ঠস্বর শুনে কথার বুঝতে একটু অসুবিধা হয়নি যে এটা ইভান। আমি অপরিচিত নাম্বার থেকে কল আসলে রিসিভ করি না। আপনি আমাকে কল দিয়েছেন কেন? আর আমার নাম্বারই বা পেলেন কোথায়? বউকে কল করবো না তো কাকে কল করব? আর তোমার নম্বর পাওয়া কি আমার জন্য কঠিন কিছু? তবুও যখন জানতে চাইলে তখন তোমার অবগতির জন্য জানানো যাচ্ছে যে ভার্সিটি থেকে তোমার নাম্বার নিয়েছি। নিয়েছেন, ভালো করেছেন। আমাকে আর কল করবেন না, রাখলাম। ওয়েট ওয়েট, তোমার কথায় আমি কল করবো না নাকি? আমার বউকে আমি কল করব 100 বার করব। আর হ্যাঁ, আমার নম্বর ব্লক করার দুঃসাহস দেখিও না, তাহলে ভার্সিটিতে প্রমাণ সহ আমাদের বিয়ের কথা জানাতে আমার সময় লাগবে না। আর তুমি অবশ্যই এই মুহূর্তে আমাদের বিয়ের কথাটা সবাইকে জানাতে চাইবে না, কথুরানী, তাই না? আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? মোটেই না। আমি যেটা করব সেটা আগে থেকে আমার বউকে জানিয়ে রাখছি। এইসব বলতেই কল করেছিলেন? বলা শেষ, এখন রাখছি তাহলে।
এত রাখি রাখি করছো কেন? স্বামী কল দিয়েছে, কোথায় স্বামীর সাথে একটু রোমান্টিক ভাবে কথা বলবে, তা নয় শুধু রাখি রাখি। কিসের স্বামী? আমি মানি না আপনাকে আমার স্বামী হিসেবে। তুমি না মানলেই তো আর সত্যটা মিথ্যে হয়ে যাবে না। তুমি মানো আর নাই মানো, আমি তোমার স্বামী, এটাই সত্যি। আচ্ছা, তোমার লজ্জা করে না? কথা অবাক হয়ে বলল। আমার লজ্জা করবে কেন? এই যে বিয়ের 1 নয় 2 নয় 7টা বছর পার হয়ে গেল, আর তুমি এখনো বাচ্চার মা হতে পারলে না। বাচ্চার কথা শুনেই কথার কান দুটো লজ্জায় গরম হয়ে গেছে, কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। ছি ছি ছি, কথার কি স্ত্রী? আর শুনে রাখুন, যে বিয়েটা হয়েছে আমি সেই বিয়েটা মানি না। আমার কোনো স্বামী নেই। মানছি আমার বিয়ে হয়েছিল, কিন্তু সেটা মাত্র কয়েকদিনের জন্য। আর আমাদের মধ্যে এমন কিছু হয়নি যে বাচ্চা হবে। আমি এখনো ভার্জিন।